পুষ্পা টু মুভির শুরুর দিকেই আমরা সরাসরি জাপানে চলে যাই। শুরুতেই আমরা জাপানের ইয়োকোহামা পোর্ট দেখি এবং সেখানে আমরা দেখি যে এই ইয়োকোহামা পোর্টে অনেক শ্রমিক জাহাজ থেকে কন্টেনার নামাচ্ছে, কিন্তু তখন একটি ক্রেন থেকে একটি কন্টেনার ছিঁড়ে পড়ে যায় এবং এতে সেই কন্টেনারটি খুলে যায়। ঠিক তখনই তারা দেখে যে কন্টেনারের ভেতরে লাল চন্দনে ভর্তি রয়েছে। এটি দেখে তারা তাদের বসকে ডাকে এবং যখন তাদের বস সেখানে আসে তখন সে লাল চন্দন দেখে বলে যে এটি সম্ভব নয়, কারণ তার অনুমতি ছাড়া লাল চন্দন এখানে আসতে পারে না। কিন্তু তার পরপরই তার সাথে আসা লোকদের কন্টেনারটি তল্লাশি করতে বলে। তখন তারা ভেতরে যায়। তখন তারা দেখে যে কন্টেনারের ভেতরে একজন মানুষও আছে এবং যখন সেই মানুষটি বাইরে আসে তখন আমরা জানতে পারি যে সে আর কেউ নয়, পুষ্পারাজ। কিন্তু পুষ্পাকে দেখে তারা সবাই তার উপর আক্রমণ করে এবং পুষ্পাও তাদের মারতে শুরু করে। কিন্তু লড়াইয়ের সময় তারা সবাই পুষ্পাকে জিজ্ঞেস করে যে সে কে এবং কেন এখানে এসেছে। পুষ্পা তাদের জাপানিতে বলে যে তার নাম পুষ্পারাজ এবং সে এখানে তার পেমেন্ট নিতে এসেছে। পুষ্পা বলে যে ভারত থেকে তার লাল চন্দন এখানে আসে, কিন্তু যারা লাল চন্দন নেয় তারা তার পেমেন্ট করছে না এবং পুষ্পা তার টাকা কখনো ছাড়ে না, তাই সে এখানে তার টাকা নিতে এসেছে। কিন্তু লড়াইয়ের মধ্যে একজন জাপানি পুষ্পার উপর গুলি চালায় এবং গুলি সরাসরি পুষ্পার বাম কাঁধে লাগে, যার ফলে পুষ্পা সরাসরি সমুদ্রে পড়ে যায়। কিন্তু পানিতে পড়ার পর পুষ্পার কিছু স্মৃতি আসে এবং সে তার অতীতের গল্প মনে করে। এর গল্প শুরু হয় যেখানে পুষ্পা 1 শেষ হয়েছিল। আমরা দেখি যে পুষ্পারাজ বিয়ে করছে। সে সিন্ডিকেটের নেতা হয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তার লাল চন্দনের ব্যবসা খুব ভালো চলছে এবং এমএলএ শিম্পা, যিনি তাকে সিন্ডিকেটের নেতা বানিয়েছিলেন, তার সাথে তার সম্পর্ক খুব ভালো। এমনকি পুষ্পার জন্য যারা শ্রমিকের কাজ করে তারা পুষ্পার জন্য কাজ করে অনেক খুশি, কারণ পুষ্পা তাদের শুধু ভালো টাকা দেয় না, বরং তাদের যত্নও নেয়। এরপর একদিন আমরা দেখি যে পুষ্পার সব শ্রমিক লাল চন্দন কাটতে জঙ্গলে যায় এবং জঙ্গলে যাওয়ার জন্য তারা সবসময় ট্রাকে বসে যায়। কিন্তু তখন আমরা লক্ষ্য করি যে শ্রমিকদের মধ্যে এসপি শেখাওয়াত আছে, যিনি একজন শ্রমিকের ছদ্মবেশে তাদের সাথে ঢুকে পড়ে। এরপর সে সরাসরি জঙ্গলে গিয়ে লাল চন্দন কাটতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি যে অনেক পুলিশ তাদের ঘিরে ফেলেছে। এরপর এসপি শিখা তার আসল রূপ দেখায় এবং তার বন্দুক বের করে সবাইকে জানায় যে সে এসপি শেখাওয়াত এবং তাদের লাল চন্দন কাটতে হাতে নাতে ধরেছে। এজন্য এসপি শেখাওয়াত তাদের সবাইকে গ্রেফতার করে এবং পুলিশ স্টেশনের সেলে বন্দি করে। কিন্তু পুষ্পা যখন এই খবর পায় তখন তার লোকদের নিয়ে গাড়ি বের করে এবং সরাসরি পুলিশ স্টেশনে যায়। তখন এসপি শেখাওয়াত পুলিশ স্টেশনের বাইরে ছিল এবং পুষ্পা পুলিশ স্টেশনে ঢুকে সরাসরি ইন্সপেক্টরকে দেখে এবং তার লোকদের ছেড়ে দিতে বলে। কিন্তু ইন্সপেক্টর তাকে বলে যে তারা এটি করতে পারবে না, কারণ এসপি শেখাওয়াত তাদের এটি করতে নিষেধ করেছে এবং যদি তারা কেউ এসপি শিখার বিরুদ্ধে যায় তাহলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। পুষ্পা এই কথা শুনে অনেক টাকা নিয়ে আসে এবং পুলিশদের জীবনে যত টাকা উপার্জন করে পুষ্পা তাদের একবারে সেই টাকা দেয়। এরপর পুলিশরা হাসতে হাসতে তাদের পদত্যাগপত্র জমা দেয় এবং খুশি মনে টাকা নিয়ে চলে যায় এবং যাওয়ার আগে পুষ্পার লোকদের ছেড়ে দেয়। এরপর পুষ্পা তার লোকদের নিয়ে আসে এবং কিছুক্ষণ পর এসপি শেখাওয়াত পুলিশ স্টেশনে ঢুকে দেখে যে পুরো পুলিশ স্টেশন খালি এবং সেখানে না শ্রমিক আছে না পুলিশ। এরপর এসপি শেখাওয়াত সত্যিটা জানতে পারে যে পুষ্পা কিভাবে সমস্ত পুলিশকে কিনে তার লোকদের ছাড়িয়ে নিয়েছে। এটি জানার পর এসপি শেখাওয়াত খুব রেগে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি পুষ্পা এমএলএ শিম্পার সাথে দেখা করে, যেখানে আমরা জানতে পারি যে পুষ্পা এমএলএ শিম্পাকে খুব সম্মান করে এবং এটি এই কারণেই যে এমএলএ শিম্পা পুষ্পাকে সিন্ডিকেটের নেতা বানিয়েছিল। এখানে এমএলএ শিম্পা পুষ্পাকে বলে যে সে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে, কারণ কিছু সময়ের মধ্যে নির্বাচন আসছে, যার জন্য তাদের দলের মিটিং চলছে। কিন্তু এমএলএ শিম্পা পুষ্পাকে বলে যে তাকেও তার সাথে যেতে হবে, অর্থাৎ তারা দুজনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে। এরপর পুষ্পা তার বাড়িতে আসে এবং তার স্ত্রীকে জানায় যে সে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে এবং যখন স্ত্রী বললে এটা শোনে তখন সে পুষ্পাকে বলে যে যখন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে তখন তাকে মুখ্যমন্ত্রীর সাথে একটি ছবি তুলতে হবে, কারণ সে তার স্বামী পুষ্পা এবং মুখ্যমন্ত্রীর ছবি তার বাড়িতে রাখতে চায়, যাতে সে যেন লোকদের দেখাতে পারে যে তার স্বামী পুষ্পার মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ আছে। শ্রীবল্লীর কথা শুনে পুষ্পা হাসে এবং তার স্ত্রী শ্রীবল্লীকে বলে যে সে এটি করবে এবং তার স্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলবে। এরপর পুষ্পা এমএলএ শিম্পার সাথে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে যায় এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে। এখানে মুখ্যমন্ত্রী, এমএলএ এবং পুষ্পা উভয়ের সাথে দেখা করে। কিন্তু যখন পুষ্পা মুখ্যমন্ত্রীর সাথে ছবি তোলার কথা বলে তখন মুখ্যমন্ত্রী পুষ্পাকে স্পষ্টভাবে না বলে দেয় এবং শুধু তাই নয়, বরং পুষ্পাকে অনেক অপমানও করে। মুখ্যমন্ত্রী পুষ্পাকে পায়ের জুতার সাথে তুলনা করে। এই কথা শুনে এমএলএ শিম্পা মুখ্যমন্ত্রীকে বলে যে আসলে ছবি তোলার ইচ্ছা পুষ্পার স্ত্রীর,
তাই আপনি পুষ্পার সাথে একটি ছবি তুলুন। কিন্তু এই কথা শুনে মুখ্যমন্ত্রী রেগে যায় এবং পুষ্পাকে বোঝে না এমন মানুষ বলে যে তার স্ত্রীর কথা শুনছে। এরপর এইসব কথা বলে মুখ্যমন্ত্রী এমএলএ এবং পুষ্পা উভয়কে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি যে মুখ্যমন্ত্রীর কথা পুষ্পাকে অনেক আঘাত করে এবং সেই কথাগুলো পুষ্পাকে অনেক কষ্ট দেয়। কিন্তু এখানে এমএলএ শিম্পা পুষ্পাকে সামলায়। এরপর পুষ্পা এমএলএ শিম্পাকে একটি প্রশ্ন করে। পুষ্পা এমএলএ শিম্পাকে বলে যে যদি কাল আপনি মুখ্যমন্ত্রী হন তাহলে কি আপনি আমার সাথে ছবি তুলবেন? যা শুনে এমএলএ শিম্পা বলে, হ্যাঁ, আমি তোমার সাথে ছবি তুলবো, কিন্তু আসলে আমি মুখ্যমন্ত্রী হতে পারি না, আমি শুধু সাধারণ এমএলএ। কিন্তু এই কথায় পুষ্পা এমএলএ শিম্পাকে বলে যে এখন এমএলএ শিম্পাই মুখ্যমন্ত্রী হবে। এই কথা শুনে এমএলএ শিম্পা অবাক হয় এবং পুষ্পাকে বলে যে এটি করতে 100 কোটি টাকা লাগবে। কিন্তু পুষ্পা তাকে বলে যে 100 নয়, বরং সে 500 কোটি টাকা খরচ করবে। কিন্তু এখন সে এমএলএ শিম্পাকেই মুখ্যমন্ত্রী বানাবে এবং পুষ্পা এটি করছে কারণ মুখ্যমন্ত্রীর কথা তাকে খুব বেশি কষ্ট দেয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তার স্ত্রীর জন্য যে খারাপ কথা বলেছে তা পুষ্পাকে অনেক কষ্ট দিয়েছে এবং এজন্যই সে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেবে। এরপর এমএলএ শিম্পা এবং মুখ্যমন্ত্রী যে দলের সদস্য, পুষ্পা সেই রাজনৈতিক দলের প্রেসিডেন্টের ছোট ভাইয়ের সাথে দেখা করে এবং তাকে 5 কোটি টাকা দেয় এবং সে রাজনৈতিক দলের প্রেসিডেন্টের ছোট ভাইকে বলে যে তাকে প্রেসিডেন্টের সাথে কথা বলতে হবে। এরপর আমরা দেখি যে সে সরাসরি তার বড় ভাইকে ফোন করে, অর্থাৎ রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে, এবং তাকে সরাসরি পুষ্পার সাথে কথা বলায়। এখানে আমরা জানতে পারি যে এই রাজনৈতিক দলের প্রেসিডেন্টের নাম প্রতাপ রেড্ডি, যাতে অভিনেতা জগপতি বাবু অভিনয় করছেন। পুষ্পা প্রতাপ রেড্ডির সাথে ফোনে কথা বলে এবং তাকে বলে যে সে তার অফিসে একটি উপহার পাঠিয়েছে এবং তখনই আমরা দেখি যে প্রতাপ রেড্ডির অফিসে একটি সোফা আছে যার ভেতরে 25 কোটি টাকা রয়েছে। পুষ্পা একটি বড় চুক্তি করার কথা ভাবছে, যাতে একটি বড় চুক্তি করে পুষ্পার কাছে অনেক টাকা আসে এবং সে সেই টাকাগুলো দিয়ে এমএলএ শিম্পাকে মুখ্যমন্ত্রী বানাবে। এখন এখানে প্রথমে পুষ্পা দেখে যে সে সিন্ডিকেটের মাধ্যমে যত লাল চন্দন সংগ্রহ করে তা সব মুরগনকে বিক্রি করে এবং তারপর মুরগন রামেশ্বরমের পোর্টের মাধ্যমে তা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বিক্রি করে। তাই এখানেই পুষ্পা সিদ্ধান্ত নেয় যে এখন সে মুরগনকে সরিয়ে সরাসরি নিজেই আন্তর্জাতিক ক্রেতাদের সাথে চুক্তি করবে। পুষ্পাকে প্রতি টন লাল চন্দনের বদলে 1.5 কোটি দেয় এবং যদি পুষ্পা এই মাল সরাসরি বিক্রি করে তখন সে বেশি লাভ করতে পারবে। এজন্য পুষ্পা এই বিষয়ে খোঁজ নেয় এবং সরাসরি একজন আন্তর্জাতিক ক্রেতার সাথে মালদ্বীপে গিয়ে মিটিং করে। মালদ্বীপে যখন পুষ্পা ক্রেতার সাথে ডিলিং করে তখন সে ক্রেতাকে বলে যে সে প্রতি টনে 2.5 কোটি টাকা নেবে, যা শুনে ক্রেতা সম্মতি জানায়। এরপর ক্রেতা পুষ্পার সাথে 2000 টন লাল চন্দনের চুক্তি করে, যার মোট মূল্য 5000 কোটি টাকা হয়। এরপর পুষ্পা আবার ভারতে ফিরে আসে এবং প্রথমে সিন্ডিকেটের একটি মিটিং আয়োজন করে। মিটিংয়ে পুষ্পা সব সদস্যকে জানায় যে তারা একটি বড় ডিল পেয়েছে এবং এজন্য তাদের বেশি বেশি উৎপাদন করতে হবে। এরপর সিন্ডিকেটের সব সদস্য পুষ্পাকে জানায় যে তারা যতটা সম্ভব বেশি লাল চন্দন সরবরাহ করবে। কেউ 50 টনের ব্যবস্থা করবে, কেউ 100 টনের এবং কেউ 150 টনের। পুষ্পাও তার উৎপাদন বাড়িয়ে দেয়। এরপর পুষ্পা একটি জায়গা নির্ধারণ করে যেখানে সিন্ডিকেটের সব সদস্য তাদের লাল চন্দন সংগ্রহ করবে। কিন্তু যেদিন সবাইকে লাল চন্দন সংগ্রহ করতে হয় সেদিন সবাই সংগ্রহ করে, কিন্তু একজন সদস্যের পুরো কনভয় এসপি শেখাওয়াত ধরে ফেলে। এসপি শেখাওয়াত শুধু তার সমস্ত লাল চন্দন জ্বালিয়ে দেয় না, বরং সেই সদস্যকেও হত্যা করে যাতে অন্য সদস্যরা ভয় পায় এবং এই খবর সরাসরি পুষ্পার কাছে পৌঁছায়। পরের দৃশ্যে দেখি যে সিন্ডিকেটের সব সদস্য এসপি শেখাওয়াতকে খুব ভয় পায় এবং সরাসরি এমএলএ শিম্পার কাছে যায় এবং তাকে বলে যে সে এসপি শেখাওয়াত এবং পুষ্পার মধ্যে দ্বন্দ্ব শেষ করতে, যাতে তারা তাদের ব্যবসা চালাতে পারে। এরপর এমএলএ শিম্পা সরাসরি এসপি শেখাওয়াতের অফিসে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কেন এটা করেছে এবং তার কি দরকার। শুনে এসপি শেখাওয়াত এমএলএ কে জানায় যে তার বিরোধ শুধু পুষ্পার সাথে। একবার পুষ্পা তার কাপড় খুলে তাকে অনেক অপমান করেছিল, তাই তাকে সেই অপমানের প্রতিশোধ নিতে হবে। সে চাই পুষ্পা তার সামনে ক্ষমা চেয়ে নেবে। পুষ্পা যদি এটা করে তাহলে সে আর কাউকে বিরক্ত করবে না। এই কথা শুনে এমএলএ শিম্পা সরাসরি পুষ্পার কাছে যায় এবং তাকে রাজি করায়। সে পুষ্পাকে বলে যে এসপি শেখাওয়াতকে শুধু ক্ষমা চেতে হবে, কারণ এতে সিন্ডিকেটের সবার মঙ্গল। পুষ্পাকে সিন্ডিকেটের জন্য এতটুকু করতে হবে। এরপর একটি পার্টি আয়োজন করা হয় যেখানে অনেক পুলিশ, সিন্ডিকেটের সব সদস্য এবং অন্যান্য লোকও আসে। পুষ্পাও গাড়িতে করে আসে এবং এসপি শেখাওয়াতের কাছে ক্ষমা চায়। এরপর পুষ্পার মুখ থেকে ক্ষমা শুনে এসপি শেখাওয়াত খুশিতে নাচতে থাকে এবং সিন্ডিকেটের সদস্যদের বলে যে সে আর কাউকে বাধা দেবে না, শুধু তার কমিশন পাওয়া উচিত। এদিকে পুষ্পা ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যখন সে অনেক দূরে যায় তখন সে সিদ্ধান্ত নেয় যে পুষ্পা কারো সামনে মাথা নত করে না এবং আজও করবে না।
তাই সে তার গাড়ি ঘুরিয়ে আবার পার্টিতে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে এসপি শেখাওয়াত তার গাড়িতে বসছে। তখন পুষ্পা দ্রুত তার গাড়ি দিয়ে শিখার গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে এসপি শিখার গাড়ি ধাক্কা খেয়ে সে সরাসরি সুইমিং পুলে পড়ে যায় এবং পুষ্পা পুলে প্রস্রাব করে। এসপি শেখাওয়াত যখন এটি দেখে তখন রেগে আগুন হয়ে যায়, কিন্তু পুষ্পা তাকে বলে যে সে কোনো ক্ষমা চাইবে না, সে পুষ্পারাজ, সে কারো সামনে মাথা নত করে না। এবং এটি বলেই পুষ্পা এসপি শেখাওয়াতকে চ্যালেঞ্জ করে যে সে লাল চন্দনের ডিলিং করতে চেন্নাই যাচ্ছে এবং সেখান থেকে সে সরাসরি রামেশ্বরম পোর্ট হয়ে আন্তর্জাতিক ক্রেতার কাছে পাঠাবে। এসপি শেখাওয়াত যদি সাহসী হয় তবে তাকে থামিয়ে দেখাতে বলে। এরপর পুষ্পা চলে যায়। এসপি শেখাওয়াত পুরো শহরের সব রাস্তা ব্লক করে দেয় যাতে পুষ্পা তার মাল বাইরে নিয়ে যেতে না পারে, কিন্তু এসপি শেখাওয়াত লক্ষ্য করে যে রাস্তার পাশের নদীর পানি অনেক কমে গেছে এবং সে বুঝতে পারে যে পুষ্পা সেই নদীর মাধ্যমে তার ট্রাকগুলো বের করবে। কিছুক্ষণ পর আমরা দেখি যে এসপি শেখাওয়াত ঠিকই বুঝেছে, কারণ পুষ্পা তার সব ট্রাক নদীর মাধ্যমে পাঠিয়েছে। এসপি শেখাওয়াত দ্রুত সেই সব ট্রাক ঘিরে ফেলে এবং লাল চন্দন ভর্তি সব ট্রাক ধরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর সে জানতে পারে যে পুষ্পা তাকে ফাঁকি দিয়েছে, কারণ এসপি শেখাওয়াত যে ট্রাকগুলো ধরেছে সেগুলোর মধ্যে পুষ্পা সাধারণ কাঠ রেখেছে, তাও লাল রং করে। এভাবে এসপি শেখাওয়াতকে ফাঁকি দিয়ে পুষ্পা তার 2000 টন লাল চন্দন ভারত থেকে বাইরে পাঠিয়ে দেয় এবং তার আন্তর্জাতিক ক্রেতার কাছে বিক্রি করে। এসপি শেখাওয়াত যখন জানতে পারে যে সব কাঠ নকল তখন সে খুব রেগে যায় এবং রাগে সমস্ত কাঠ পুড়িয়ে দেয়। এবং হ্যাঁ, এসপি শেখাওয়াত সেই গুদামে নিজেকেও পুড়িয়ে মেরে ফেলে। আমাদের দেখানো হয় যে সে আত্মহত্যা করেছে, কিন্তু আমার মনে হয় এসপি শেখাওয়াত এখনো বেঁচে আছে এবং আবার ফিরে আসবে। এরপর আমরা দেখি যে পুষ্পার ডিল হওয়ার পর তার কাছে অনেক টাকা আসে এবং সে সহজেই এমএলএ শিম্পাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়। এমএলএ শিম্পা মুখ্যমন্ত্রী হয়ে খুব খুশি হয় এবং সরাসরি পুষ্পার বাড়িতে আসে। বাড়িতে এসে সে প্রথমে পুষ্পার সাথে খায় এবং তারপর পুষ্পা, তার স্ত্রী এবং পুরো পরিবারের সাথে ছবি তোলে। এরপর আমরা দেখি যে পুষ্পার গ্রামে একটি উৎসব আসে এবং সেই উৎসব উদযাপন করতে গ্রামের সবাই মন্দিরে যায়, যেখানে পুষ্পা, তার স্ত্রী এবং তার মা আসে। আমরা লক্ষ্য করি যে এই উৎসবে পুষ্পার 2 সৎ ভাইও তাদের পরিবার নিয়ে আসে, কিন্তু এখানে পুষ্পার স্ত্রী হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং কিছু মহিলারা তাকে সামলাতে গেলে তারা জানতে পারে যে পুষ্পার স্ত্রী গর্ভবতী এবং পুষ্পা বাবা হতে চলেছে। এটি শুনে পুষ্পা খুব খুশি হয় এবং কালী মাতার পোশাক পরে সেখানে নাচে। পুষ্পার সাথে পুরো গ্রামও নাচে, কিন্তু এই উৎসবে কিছু দুষ্টু ছেলে আসে এবং তারা পুষ্পার বড় ভাই মোহনের মেয়েকে বিরক্ত করতে শুরু করে এবং তার শরীর থেকে কাপড় টানতে থাকে। পুষ্পা এটি লক্ষ্য করে এবং সেই সব গুন্ডাদের মারধর করে। পুষ্পার ভাইজি তাকে ধন্যবাদ জানায়। আমরা পুরো মুভিতে লক্ষ্য করেছি যে পুষ্পার বড় ভাইয়ের মেয়ে সবসময় পুষ্পাকে পুষ্পা চাচা বলে ডাকে, কিন্তু এখানে তার বাবা অর্থাৎ পুষ্পার বড় ভাই আসে এবং পুষ্পার উপর রেগে যায় এবং তার মেয়েকে চড় মারে। সে পুষ্পাকে বলে যে সে যাই করুক না কেন সে তাদের পরিবারের অংশ হতে পারবে না। এই কথা শুনে পুষ্পা কষ্ট পায় এবং তার পরিবার নিয়ে চলে যায়, কিন্তু এরপর পুষ্পার বড় ভাই মোহন সেই সব লোকদের মাথার চুল কেটে দেয় এবং তাদের গাধার পিঠে বসিয়ে ঘোরায়, যার কারণে সেই সব ছেলেরা খুব রেগে যায়। কিন্তু এরপর দিন কেটে যায়। অনেকদিন পর আমরা লক্ষ্য করি যে সেই সব ছেলেরা যাদের পুষ্পা মেরেছিল তাদের প্রতিশোধ নিতে পুষ্পার বড় ভাইয়ের মেয়েকে অপহরণ করে, কারণ পুষ্পার বড় ভাই তাদের মাথা ন্যাড়া করে গাধার পিঠে বসিয়েছিল। তারা তাকে ফোন করে বলে যে সে টিভিতে এসে লাইভ টেলিকাস্ট করে রাস্তায় নিজের মাথা ন্যাড়া করবে। এই কথা শুনে পুষ্পার বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ পুষ্পার ভাবি সরাসরি পুষ্পার বাড়িতে আসে এবং সব কথা পুষ্পাকে জানায়। পুষ্পা জানতে পারে যে তার ভাইজিকে অপহরণ করেছে। তখন সে খুব রেগে যায় এবং তার লোকদের নিয়ে সরাসরি মিডিয়া হাউসে যায় এবং সেখানে নিজেকে লাইভ টেলিকাস্ট করে সবার সামনে ঘোষণা করে তিনি চুপচাপ তাকে সেই জায়গায় রেখে দেবেন যেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। যদি তিনি তা না করেন তাহলে পুষ্পা একে একে সবাইকে মেরে ফেলবে। এরপর সেই ছেলে যারা মেয়েটিকে অপহরণ করেছিল সরাসরি পুষ্পাকে ফোন করে এবং তাকে একটি ঠিকানা দেয় যেখানে সে মেয়েটির সাথে আছে। যদি পুষ্পা তাকে বাঁচাতে চায় তাহলে তাকে একা আসতে হবে। একই সময় আমরা দেখি যে পুষ্পার লাইভ টেলিকাস্ট পার্টির প্রধান প্রতাপ রেড্ডিও দেখছেন এবং এটি দেখে তিনি সরাসরি এমএলএ শিম্পাকে ডেকে পাঠান, যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। তাকে অফিসে ডেকে তিনি জিজ্ঞেস করে যে পুষ্পা কি করছে। এমএলএ শিম্পা বা মুখ্যমন্ত্রী শিম্পা তাকে জানান যে আসলে একজন দুষ্ট লোক তার কিছু সঙ্গীর সাথে তার ভাইজিকে তুলে নিয়ে গেছে এবং পুষ্পা তাকে মারতে যাচ্ছে। এটি শুনে প্রতাপ রেড্ডি শিম্পাকে বলে যে আসলে যে ছেলে পুষ্পার ভাইজিকে তুলে নিয়ে গেছে সে আর কেউ নয়, তার ছোট ভাইয়ের একমাত্র ছেলে এবং তিনি তার ভাইজিকে খুব ভালোবাসেন, এজন্য তিনি যা চান তা করতে পারেন।
প্রতাপ রেড্ডি শিম্পাকে বলেন যে তিনি পুষ্পাকে ফোন করে বলবেন যে তিনি এটি করবেন না এবং তার ভাইয়ের ছেলের থেকে দূরে থাকবেন। এই কথা শুনে শিম্পা পুষ্পাকে ফোন করে এবং সব কথা জানান, কিন্তু পুষ্পা শিম্পার কথা শুনে না এবং ফোনে প্রতাপ রেড্ডিকেও 4-5 কথা শোনায়। তিনি প্রতাপ রেড্ডিকে বলে যে যদি তার ভাইয়ের ছেলে তার ভাইজিকে না ছাড়ে তাহলে আজ তিনি তাদের টুকরো টুকরো করে ফেলবে। এরপর পুষ্পা তার হেলিকপ্টার নিয়ে সরাসরি দেওয়ার ঠিকানায় যায় এবং সেখানে গিয়ে প্রতাপ রেড্ডির ভাইজিকে মেরে ফেলে। একই সময়ে প্রতাপ রেড্ডির ভাই অর্থাৎ মৃত ব্যক্তির বাবা সেখানে এসে পুষ্পার ভাইজিকে মারার চেষ্টা করে, যার কারণে পুষ্পা তাকেও মেরে ফেলে এবং তার ভাইজিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর সেই মেয়েটির বাবা অর্থাৎ পুষ্পার বড় ভাই তার কাজের জন্য খুব অনুতপ্ত হন এবং পুষ্পার ভালো কাজ দেখে লজ্জিত হয়। এজন্য তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি পুষ্পার কাছে ক্ষমা চাইবেন এবং তাকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবে। একই সময়ে তার মেয়ের বিয়ে ঠিক হয় এবং তিনি দ্রুত কার্ড ছাপিয়ে সরাসরি পুষ্পার বাড়িতে যান এবং সেখানে তিনি পুষ্পার মাকে বলে যে পুষ্পা এবং পুরো পরিবারকে তার মেয়ের বিয়েতে আসতে হবে, কারণ বিয়েতে পুরো পরিবার একসাথে হয়। পুষ্পা যখন এটি জানতে পারে তখন সে খুব খুশি হয় এবং তার ভাইজির বিয়েতে যায়, যেখানে পুরো পরিবার একসাথে পুনর্মিলিত হয়। এখন পুরো পরিবার একসাথে হয়। এখানে আমরা দুটি দৃশ্য দেখি, যেখানে প্রথম দৃশ্যে পুষ্পার ভাইজির বিয়ে হচ্ছে, কিন্তু দ্বিতীয় দৃশ্যে আমরা দেখি যে প্রতাপ রেড্ডি তার ছোট ভাই এবং ছোট ভাইয়ের ছেলের চিতা জ্বালাচ্ছে এবং তাদের শেষকৃত্য অনুষ্ঠান উদযাপন করছে। কিন্তু ঠিক তখনই আমরা লক্ষ্য করি যে প্রতাপ রেড্ডি এবং পুষ্পা উভয়ের জন্য ফুলের তোড়া আসে এবং সেই তোড়াগুলোর মধ্যে বোমা রাখা থাকে, অর্থাৎ একজন ব্যক্তি উভয়ের মধ্যে বোমা রেখেছে। পরের দৃশ্যে আমরা সেই ব্যক্তিকে দেখি যিনি উভয়ের মধ্যে বোমা রেখেছেন, যদিও আমরা তার মুখ দেখতে পাই না, তবে তিনি অনেক দূরে উচ্চতায় দাঁড়িয়ে আছেন এবং একবারে বোতাম টিপে উভয় বোমা বিস্ফোরণ করেন। এর সাথে মুভিটি শেষ হয় এবং মুভির শেষে আমরা পুষ্পা 3 এর পোস্টার দেখি, অর্থাৎ পুষ্পা 2 এর পরে পুষ্পা 3ও আসবে, যার নাম হবে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। এবং সেই পুষ্পা 3 আমরা জানতে পারবো যে এই ব্যক্তি কে, যার পুষ্পা এবং প্রতাপ রেড্ডি উভয়ের সাথে শত্রুতা আছে এবং সে কি তার আক্রমণে উভয়কে মেরে ফেলেছে নাকি তারা এখনো বেঁচে আছে। কিন্তু এসব প্রশ্নের উত্তর আমরা পুষ্পা 3 এ পাবো। এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন, মন্তব্যে পুষ্পা বা আপনার যা ইচ্ছা লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ইচ্ছে করলে শেয়ার করুন।